মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। ইলা এখন ডায়মন্ড হারবারে থাকে ওর মা বাবার সঙ্গে। তার বাবা এখন নিজেকে অনেকটা সামলে নিয়েছেন। লিভারের রোগ ধরা পড়ার পরে তিনি নিজে থেকেই মদ খাওয়া কমিয়ে দিয়েছেন। ইলার উপস্থিতিতে বাড়িতে অশান্তিও কম হয়। মায়ের গায়ে হাত তুললে ইলা যে পুলিশের কাছে যেতে দ্বিধা করবে না, সেই কথা সে ভালোই বুঝিয়ে দিয়েছে। এই ইলা এখন আর সেই চুপচাপ মেয়েটি নেই। নীলাঞ্জন আর তার বন্ধুবান্ধবের গ্রুপ ছাড়াও ক্যাম্পাসে অনেকের সঙ্গে ভাব জমিয়ে নিয়েছে। ক্যাম্পাসে রাজনৈতিক ব্যাপারেও আমাদের নায়িকা এখন পুরো দমে যোগ দেয়। নীলাঞ্জনের সঙ্গে প্রায়ই ইলার ভীষণ তর্ক বিতর্ক হতো রাজনীতির তত্ত্ব নিয়ে। দেখবেন পুঁটিরাম বা নকুরে মিষ্টি খেতে গেলে খুব কনফিউশন হয়। এতগুলো মিষ্টির মধ্যে ঠিক কোন মিষ্টিটা খাওয়া উচিত হবে সেটা ডিসাইড করতে করতেই বিকেল থেকে সন্ধে হয়ে যায়। একইভাবে ইলার মতো বহু অল্প বয়সী ছেলেপুলেরা এটাই ঠিক করতে পারত না যে কোন ম্যানুয়াল মেনে চললে সিস্টেমকে পুরোপুরি পাল্টে ফেলা সম্ভব। অল্প বয়স হলে যা হয় আর কি। অন্যদিকে পড়ে রইল আমাদের নায়ক নীলাঞ্জন। সে এখন অনেক শান্তশিষ্ট হয়ে গেছে। পড়াশোনায় মন বসেছে ঠিকই, তবে ইলা থাকলে প্রায়ই ক্লাস ডুব দেয়। হাসপাতাল থেকে বেরোনোর পরে সে আর কোনো নেশার দ্রব্য ছুঁয়েও দেখেনি। ডাক্তার তাকে মদ খেতে বারণ করেননি, তবুও তার মদ খেতে একেবারেই ইচ্ছে করে না আর। বন্ধুরা জোর জবরদস্তি করলেও সে একটা বিয়ারের বেশি কোনো দিন খায় না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে সে অভিষেক তার খোঁজ করেছে বহুবার। মনে মনে ভেবেছিল নীলাঞ্জন তার কলেজের গোল্ডেন পিরিয়ড তো অভিষেকদার হাত ধরেই শুরু। তার জীবনে এত সুন্দর একটা প্রভাব ফেলেছেন এই সিনিয়র। কয়েকটা ডান্ডার মার মেরে তাকে উচিত গুরুদক্ষিণাটা কি ফিরিয়ে দেবে না? কিন্তু এই অভিষেকদাকে আর ক্যাম্পাসে খুঁজে পাওয়া গেল না। নীলাঞ্জনের খবরটা কাগজে বেরিয়েছে শুনেই অভিষেকদা ভয়ে পালিয়েছে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমাদের নায়ক নায়িকার স্বভাব একেবারে উল্টে পাল্টে গেছে। ইন্ট্রোভার্ট ইলা এখন নেতার মতো হাবভাব নিয়ে ঘুরে বেড়ায়। আর নীলাঞ্জনকে দেখে মনে হয় সে বিজ্ঞান অমান্য করে প্রজাপতি থেকে শুঁয়োপোকার খোপে ফিরে গেছে। কাছের লোকজন না থাকলে কম কথা বলে। একটা বড় ঝড় আসার পরে আশেপাশে অনেক কিছু পাল্টে যায়। নায়ক নায়িকার চরিত্রের এই অদল বদলের কারণ ছিল সেই 2 বছরের আগেকার ঝড়টা, যেটা নীলাঞ্জনের কীর্তির ফলে কলকাতা মেডিকেল কলেজে এসেছিল। কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, অপোজিটস অ্যাট্রাক্টের নিয়মটা তবুও ভালোই খেটে গেছিল। তাই ইলা নীলাঞ্জনের কেমিস্ট্রিও নতুন করে জমে উঠল। বিজ্ঞান বলে কেমিস্ট্রি জমে উঠলে অনেক নতুন ইকুয়েশন তৈরি হয়। এই ক্ষেত্রেও তাই হয়েছিল। তবে এগুলো ইকুয়েশন না নিয়ম বোঝা মুশকিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে হাসপাতালে ভর্তি হওয়ার আগে অবধি নীলাঞ্জন প্রতিদিন ইলাকে ফেরার সময় স্টেশনে ছাড়তে যেত। ওই অভ্যেসটা একই থাকলো, সঙ্গে একটা নতুন অভ্যেস যোগ হলো। নীলাঞ্জন ইলাকে ছাড়তে তো যেতই, তাছাড়া সকালে যাদবপুর স্টেশনে তাকে নিতেও যেত। পুরো পিক অ্যান্ড ড্রপ সার্ভিস। আর এই সার্ভিসের এদিক ওদিক হলেই বিপদ। নীলাঞ্জন জানত মিস হলেই তার কপালে প্রভূত দুঃখ আছে। অনেক সময় এই সার্ভিসের টাইম ইচ্ছে মতো এগিয়ে যেত। একদিনের উদাহরণ দিলে ব্যাপারটা ধরতে সুবিধা হবে। তখন ঘড়িতে সকাল 8টা বাজে। নীলাঞ্জন মনের আনন্দে ভাত দিয়ে ডিমের ডালনা খাচ্ছে। ইলার ট্রেন 10টা 20-তে যাদবপুরে ঢুকবে, 9টায় বাড়ি থেকে বেরোলেই হবে। সবে ডিমে প্রথম কামড়টা দিয়েছে এমন সময় তার ফোন বেজে উঠল। ইলা ফোন করছে। হ্যালো বলল নীলাঞ্জন। ওপার থেকে ইলা উত্তর দিল, আমার বাড়িতে আবার ঝামেলা হয়েছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, 8:30টার ট্রেন ধরবো ডায়মন্ড হারবার থেকে।
তুই কি স্টেশনে আসবি নাকি তোকে আমি বেশি তাড়া দিচ্ছি? যদিও উত্তরটা হওয়া উচিত ছিল, এখন খাচ্ছি, এক্ষুনি বেরোতে পারবো না। কিন্তু নীলাঞ্জন আর 5টা প্রেমিকের মতন নরম গলায় বলল, না না, কোনো অসুবিধা নেই, এই বেরোচ্ছি। নীলাঞ্জন যদি এই উত্তরটা না দেয়, ক্যাম্পাসে গিয়ে সে আর ইলাকে দেখতে পাবে না। দেখতে পাবে ইলা স্বয়ং কালী মায়ের রূপ ধারণ করে তার দিকে রক্তমাখা খড়গ নিয়ে ছুটে আসছে। খাওয়া শেষ না করেই বাস ধরতে ছুটল নীলাঞ্জন। সে নিজের মনে ভাবল, জীবনের সব কিছু তো আর গল্প মেনে চলে না। ইলা খাপ্পা হয়ে কালীর রূপ ধরতেই পারে, কিন্তু সে মহাদেব হয়ে মাটিতে শুয়ে পড়ার চেষ্টা করলে বিপদ। আর যদি শুয়েও পড়ে, ইলার তো আর কালীর মতো জীব বের হবে না। যেটা হবে সেটা বুঝে নিন, বাকিটা ব্যক্তিগত। আর একটা মজার ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। সেদিন ইলা আর নীলাঞ্জন গ্রিন জোনে বসে চুটিয়ে প্রেম করছে। ইলার সেদিন কোনো ক্লাস ছিল না, আর এই আনন্দে নীলাঞ্জনেরও ক্লাস বাঙ্ক। এরকম মাঝে মাঝেই হতো। নীলাঞ্জনকে সায়স্তা করার জন্য তাই ওপরওয়ালারা একটা ফোন দিয়ে এঁটেছিল। হঠাৎ তাদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির নম্বর প্লেটটার দিকে চোখ যেতেই নীলাঞ্জন বুঝে গেল এটা কার গাড়ি। প্রফেসর দাশগুপ্ত, যার ক্লাস কামাই করে সে এখানে পরমানন্দে বসে আছে। নীলাঞ্জন প্রাণপণ চেষ্টা করলো ইলার পেছনে মুখ লুকোনোর, কিন্তু কোনো লাভ হলো না। প্রফেসর দাশগুপ্ত গাড়ি থেকে নেমে সোজা নীলাঞ্জনের দিকে তাকালেন। লুকিয়ে কোনো লাভ নেই, তোকে আমি স্পষ্ট দেখতে পেয়েছি নীলাঞ্জন, বলল প্রফেসর দাশগুপ্ত। কানে হাত দিয়ে নীলাঞ্জন জবাব দিল, ভুল হয়ে গেছে স্যার, পরের দিন থেকে আপনার সব ক্লাস করব, আজকের জন্য আমাকে ছেড়ে দিন স্যার। এই টিচার স্টুডেন্টের কথার মাঝখানে ইলার কি বলা উচিত সে বুঝতে পারল না। হঠাৎ প্রফেসর দাশগুপ্ত ইলার দিকে তাকিয়ে বলল, আমি তোমার নাম জানি না, তবে মুখ চিনি ভালো করেই। নীলাঞ্জনের সঙ্গে তোমাকে দেখেছি। তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমি একটা অনুরোধ করতে চাই। আমতা আমতা করে ইলা উত্তর দিল, হ্যাঁ স্যার, বলুন না কি অনুরোধ। আমি বললে এই ছেলে কথা শুনবে না। আমি জানি ও পরের দিনও ক্লাসে আসবে না, তাই আজকে তোমার সাহায্য চাইছি। আমাকে কি করতে হবে স্যার? জিজ্ঞেস করল ইলা। প্রফেসর দাশগুপ্ত বলল, তুমি প্লিজ আমার ক্লাসে এসো। আমি জানি ফার্মেসি বা ইঞ্জিনিয়ারিংয়ে তোমার কোনো আগ্রহ নেই, কিন্তু তুমি এলে এই ব্যাটা তোমার লেজ ধরে ক্লাসে আসতে বাধ্য হবে। আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি তোমায়। ইলা আর নীলাঞ্জন হাঁ করে প্রফেসরের দিকে তাকিয়ে থাকল। গাড়ির দরজা খুলে যখন ইলার দিকে ইশারা করলো প্রফেসর দাশগুপ্ত, তখন বোঝা গেল যে এটা একেবারেই মশকরা নয়। যাওয়ার আগে প্রফেসর নীলাঞ্জনকে বলল, তুই হেঁটে হেঁটে আয়, 5 মিনিটে ক্লাসে ঢুকবি। যতই অদ্ভুত শোনাক না কেন, প্রফেসর দাশগুপ্তর এই ফন্দি ম্যাজিকের মতন কাজ করল। সেই একদিনই বাংলা ডিপার্টমেন্টে পড়া ইলা ফার্মেসির ক্লাস করেছিল, কিন্তু এর পর থেকে নীলাঞ্জন এই টিচারের একটা ক্লাসও কামাই করেনি। ফার্মেসির ক্লাস ইলার মোটেও ভালো লাগেনি। উল্টে সে ভীষণ অপমানিত হয়েছিল। নীলাঞ্জনের ডিপার্টমেন্টে যারা বন্ধুবান্ধব ছিল তাদের ছাড়া বাকি ছেলেমেয়েরা ইলার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আলিপুর চিড়িয়াখানার কোনো জন্তু। ইলার ভয়ঙ্কর রাগ হয়েছিল। সে একবার পেছনের বেঞ্চে বসে থাকা নীলাঞ্জনের দিকে তাকালো। তার হাবভাব দেখে মনে হলো যেন আদতে কিছুই হয়নি, সব নর্মাল। নীলাঞ্জন ক্লাসে ঢুকেই বাধ্য স্টুডেন্টের মতন খাতা পেন বের করে নোটস নিতে শুরু করে দিয়েছে। ব্যাটার এমন আস্পর্ধা, সে ইলার দিকে মাঝে মাঝে তাকিয়ে মুচকি হেসেও ফেলছে। ইলা নিজের মনে ভাবল, এই ছেলের ভাগ্য ভালো যে ও দূরে বসে আছে। পাশাপাশি বসে যদি এরকম ভাবে হাসতো, এমন চিমটি কাটতাম 2 দিন ধরে টনটন করত। প্রফেসর দাশগুপ্তর ক্লাসটা শেষ হওয়ার পরে নীলাঞ্জন ক্ষমা টমা চেয়ে ম্যানেজ দেওয়ার চেষ্টা করলো, তবে ইলার ভেতরে রাগটা রয়েই গেল।
কিন্তু এই নিয়ে নীলাঞ্জনের সঙ্গে আর বেশি ঝামেলায় জড়াল না। তবে আমাদের গল্পের দাপুটে নায়িকার রাগ কি আর এত সহজে কমে যায়? এই জমে থাকা রাগ ভলক্যানোর মতন ফেটে বেরোলো 2 দিন পরে। সেদিন একটা স্পেশাল অকেশন ছিল, ভ্যালেন্টাইন্স ডে। আমি জানি আপনারা কি বলবেন, বাঙালিদের আবার ভ্যালেন্টাইন্স ডে কিসের? আমিও এই কথা পুরোপুরি মানি যে রোম দেশে থাকা সেন্ট ভ্যালেন্টাইনের সঙ্গে বাঙালিদের কোনো সম্পর্ক নেই। তবে আমাদের তো একটা আনন্দ করার বাহানা হলেই হলো, তাই না? তাই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তাত্ত্বিক আলোচনা না করে বরং ইলা আর নীলাঞ্জনের জীবনে ফিরে যাওয়া যাক। ভ্যালেন্টাইন্স ডে জিনিসটা ইলা কোনোদিনই মানত না, কিন্তু ক্যাম্পাসের বাকি প্রেমিক জুটিরা বেশ সিরিয়াসলি নিত। এখানেই কেলোটা হলো। 14ই ফেব্রুয়ারি নিজের ডিপার্টমেন্টে ক্লাস করতে ঢুকেই ইলা বুঝতে পারল চারিদিকের আমেজ একেবারে অন্যরকম। কাপলরা দুজনে দুজনের জন্য চকলেট, বিভিন্ন রকমের ফুল, দামি দোকান থেকে কার্ড ইত্যাদি এনেছে। কলেজ স্ট্রিটে তার বাবার ইলা বুক স্টোর উঠে যাওয়ার পর ইলার পরিবার খুব অর্থনৈতিক টানাপোড়েনে দিন কাটিয়েছে। এই কথা আমি আগেও বলেছি। বাড়িতে সেরকম কোনো ফিক্সড ইনকাম না আসার ফলে জিনিসপত্র আদান প্রদানের ব্যাপারটা খুব একটা ছিল না ইলার বাড়িতে। দুর্গাপুজোর সময়ও একটার বেশি জামা কপালে জুটত না ইলার। সে খুব বুঝদার মেয়ে ছিল, জিনিসপত্র নিয়ে কোনোদিন বাড়তি আবদার করত না। পিসির বাড়িতে যাওয়ার পর যদিও ইলার দাদারা তাকে এটা ওটা কিনে দিত, কিন্তু মুখ ফুটে কিছু চাইতে তার আত্মসম্মান বোধে লাগত। মেয়ে যতই বুঝদার হোক না কেন, মানুষের ইচ্ছেকে কতদিন চেপে রাখা যায়? তার একজন ভালোবাসার মানুষ তাকে যত্ন করে কিছু একটা এনে দেবে, এই ইচ্ছে তার মনের মধ্যে অনেক দিন ধরেই ছিল। তাই ডিপার্টমেন্টে ঢুকে কাপলদের আচরণে প্রভাবিত হয়ে সে নীলাঞ্জনকে ফোন করল। ফোন তুলে নীলাঞ্জন বলল, হ্যালো, কি খবর তোর? ইলা উত্তর দিল, শোন না, আমার 2টো অবধি ক্লাস, তারপর আমরা দুজন একবার 8B যাব, একটা কাজ আছে। কি কাজ? অত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, গেলেই বুঝতে পারবি। ঠিক আছে, তাহলে 2টো নাগাদ 4 নম্বর গেটের সামনে দাঁড়াচ্ছি। ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা। এই বলে ইলা ফোন রেখে দিল। ক্লাসরুমে গোলাপ আর আরও নানান রকমের ফুলের গন্ধ পাওয়া যাচ্ছিল। ইলার মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। আদিমকালের রোমে বাস করা সেন্ট ভ্যালেন্টাইন কখনো কি ভেবেছিলেন যে উনি 21 শতাব্দীর আমাদের এই প্রেম কাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাবেন? ইলা যখন ক্লাস থেকে বেরোলো, দেখল নীলাঞ্জন কথা মতো 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে। ইলাকে লক্ষ্য করে নীলাঞ্জন বলল, কিরে, এবার তো বল 8Bতে আমরা কি করতে যাচ্ছি? ইলা উত্তর দিল, এতক্ষণ যখন ধৈর্য ধরলি, আর 5 মিনিট অপেক্ষা করলে অসুবিধা হবে না নিশ্চয়ই। চল, গেলেই সব বুঝতে পারবি। নীলাঞ্জন এই বিষয়ে আর ইলাকে ঘাঁটালো না। তারা দুজনের হাত ধরে গন্তব্যের দিকে রওনা হলো। 8B বাজারের পাশে একটা দোকানে ঢুকলো ইলা। নীলাঞ্জনকে বাইরেই দাঁড়াতে বলল। সে ভেতরে ঢুকলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, এই জন্য। কিছু মিনিটের মধ্যে ইলা বেরিয়ে এলো। তার হাতে একটা লাল খাম আর মুখে অনেকটা হাসি, সঙ্গে একটু লজ্জা। নায়কের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের নায়িকা বলল, আমি জানি তুই এসব মানিস না, আমিও মানি না, তবে আজকে ক্লাসে অতগুলো কাপলকে দেখে মনের মধ্যে কি যেন একটা হলো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নীলাঞ্জন। এই বলে সে খামটা নীলাঞ্জনকে দিল। নীলাঞ্জন খামটা খুলে দেখল একটা কার্ড, ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা জানিয়ে আগড়ম বাগড়ম ইংরেজি কবিতার লাইন লেখা। ইলা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, এবার তুই আমাকে কি দিবি বল? নীলাঞ্জন সোজাসুজি জবাব দিল, দেখ, তুই আমাকে এই কার্ডটা দিয়েছিস, আমার খুব ভালো লেগেছে, কিন্তু সত্যি কথা বলতে আমার এই ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারটা একদম পোষায় না। বাঙালিদের প্রেম করার জন্য সরস্বতী পুজো, অষ্টমী এগুলো তো আছেই, ভ্যালেন্টাইন্স ডে এর এই ন্যাকামোটা না করলেই নয়।
ইলার ভেতরের ভলক্যানোটা এবার ফেটে বেরোলো। ফার্মেসির ক্লাস করতে বাধ্য হওয়ার অপমান তো ছিলই, তার সঙ্গে যোগ হলো নীলাঞ্জনের আজকের প্রতিক্রিয়া। হুঙ্কার ছেড়ে ইলা বলল, তোর এগুলো ন্যাকামো মনে হচ্ছে তাই তো? তোর মতে বাঙালিদের প্রেম করা উচিত সরস্বতী পুজো বা অষ্টমীতে। তাহলে আমাকে একটা কথা বল, আমরা এই দুদিনের একদিনও কোথাও ঘুরতে যাই না কেন? ইলার এই হুঙ্কার শুনে নীলাঞ্জন বেশ ঘাবড়ে গেল, তবে নিজের নার্ভ ধরে রেখে জবাব দিল, কারণ ওই ওই দিনগুলো তোর বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যায়, তাই। আমরা বাঙালি ক্যালেন্ডার মেনে প্রেম করতে পারি না, তাহলে একদিন বিদেশি ক্যালেন্ডার মেনে একটু ফুল আর চকলেট দিতে তোর কি আপত্তি? তোর বাঙালি সেন্টিমেন্ট কতটুকু আঘাত পাবে এটা করলে আমাকে বল। তোকে আমি আজকে ফুল কিনে দেবো এটাই বলছিস তো? হ্যাঁ, এটাই বলছি। আমি তো আলাদা করে কোনোদিন তোর কাছে কিছু চাইনি। নীলাঞ্জন হাসতে হাসতে বলল, কিন্তু তোর প্রিয় ফুল তো রজনীগন্ধা। ওই ফুল কোনো ভদ্রলোক কাউকে দেয় নাকি? ওটা তো মরার ফুল। নীলাঞ্জন হাসতে শুরু করেছে এই দেখে ইলা আর নিজেকে সামলাতে পারল না। তার ওপর সত্যি কালী ঠাকুর ভর করল। মুহূর্তের মধ্যে 8B বাস স্ট্যান্ডের পাশে একটা ভিড় জমে গেল, কারণ রাগের মাথায় ইলা নীলাঞ্জনকে তার চটি দিয়ে রীতিমতো মারতে শুরু করেছে। কেউ ইলাকে থামাতে গেলে নয়তো উল্টে ঝাড় খাচ্ছে, অথবা কোনো অপরাধ না করেই ইলার চটির কয়েকটা ঘা খেয়ে পিছিয়ে আসছে। বাবা রে, সে কি ভয়ঙ্কর ঝামেলা! এবার প্রশ্ন হলো, এই ব্যাপক ঝামেলা মিটল কি করে? আপনাদের মনেও নিশ্চয়ই এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেদিন সন্ধেবেলায় নীলাঞ্জন পাল বাজার গেল। ওখান থেকে একটা গোলাপ গাছের টব কিনল। ওই গাছে তখন একটাই মাত্র গোলাপ ফুটেছিল। একটা স্টেশনারি দোকান থেকে একটা সাদা পাতা সঙ্গে খাম কিনল। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাকে একটা চিঠি লিখল। ইলাকে স্টেশনে ছাড়তে যাওয়ার সময় গোলাপ গাছ আর চিঠিটা উপহার দিল। চিঠিতে লেখা ছিল, ইলা, এত বছরে তুই আমার থেকে সত্যি কিছু চাসনি। আজকে যখন মুখ ফুটে নিজেই বলেছিস, তোর ইচ্ছে পূরণ করতেই হবে। এই গোলাপ গাছটা আজকে আমি তোকে দিলাম। প্রত্যেক বছর এই গাছে নতুন ফুল হবে, সেটাই তোর ভ্যালেন্টাইন্স ডে এর গিফট হিসেবে ধরে নিস। আমি কিন্তু খুব ভেবেচিন্তে এটা দিলাম তোকে, যাতে আমি তোর সঙ্গে না থাকলেও এই উপহার তোর কাছে প্রতি বছর পৌঁছে যেতে পারে। ইতি, তোর ভালোবাসার নীলাঞ্জন। ব্যাস, এই চিঠি পড়ে ইলার তাণ্ডবের অবসান ঘটল। তার সব রাগ গলে জল হয়ে গেল। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ঝামেলা এখানেই শেষ হয়ে গেল। যাই বলুন, নীলাঞ্জনের এই গিফটের আইডিয়াটা একটা মাস্টার স্ট্রোক ছিল। আপনারাও শিখে নিন। কে বলতে পারে কখন কি কাজে লেগে যায়। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।